আচ্ছা, সবার আগে আমরা যাব হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটা আমাদের একটু জানতে হবে। আগের দিন যখন আমরা ডিসকাস করেছিলাম সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, বা যেটা হচ্ছে এই ক্ষেত্রে এরকম পিকচারটা আছে, আমি একটু পিকচারটা আমি আলাদা করে আঁকছি তোমাদের বোঝাবার জন্য। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট কিরকম হয়? ধরো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটা নর্মালি এরকম ভাবে আমরা দেখাবো যে যে আলোটা আসছে সেটা এরকম একটা কোনো ইয়ের মধ্যে দিয়ে আসছে। দাঁড়া, এই ছবিটা, আলোটা একটা কোনো লিনিয়ার সোর্স, একটা ঋজু উৎস থেকে আসছে, তার ফলে আমার যে ছবিটা এটা অনেকটা এরকম ফর্ম নিচ্ছে। দাঁড়া, এটা ভালো হলো না, এটাকে আমরা বলবো হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। এক আলোর যে উৎসটা, যে ধরো একটা এরকম লম্বা একটা আলোর উৎস রয়েছে, এখান থেকে আলোটা কিরম ভাবে বেরোবে, সেরকম এরকম ভাবে বেরোবে, তরঙ্গ মুখটা এরকম ভাবে বেরোবে। বা তুমি যদি এই ছবিটা দেখো, বইয়ের পিকচারটা দেখলে আই থিঙ্ক সুবিধা হবে, এইভাবে আলোটা বেরোবে। দেখো এটা একটা সিলিন্ডার ফর্ম করেছে, ঠিক আছে। এবার এই যে সিলিন্ডারটা ফর্ম করেছে, এই সিলিন্ডারটা আসছে হচ্ছে এই দেখো S1 S2, এইটা হচ্ছে আমার একটা সোর্স, লাইটের সোর্স। এইখানে এই S1 S2 S1 S আর S2, এই যে লাইনটা ফর্ম করেছে এইটা হচ্ছে আমার সোর্স, এইটা হচ্ছে আমার আলোর সোর্স। আর এখান থেকে লম্বা সোর্স রয়েছে। আর এখান থেকে যেমন আমরা জানি যে একটা পয়েন্ট সোর্স থেকে কি টাইপের আলো বেরোয়, পয়েন্ট সোর্স থেকে স্ফেরিক্যাল আলো বেরোয়, মানে সেটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বেরোয়, গোলীয় তরঙ্গ মুখ, যেটা সব দিকে যায়। কিন্তু একটা যদি রিজু উৎস থাকে, একটা লিনিয়ার সোর্স থাকে, যেরকম এরকম S1 S2 S1 S2, এইটার থেকে আমার যে টাইপের আলোটা মানে ওয়েভ ফ্রন্টটা বেরোচ্ছে সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। দেখো এটা সিলিন্ডারের শেপ নিয়েছে। এবার এই সিলিন্ডারটা তুমি ওপর থেকে দেখছো, তুমি এই সিলিন্ডারটাই ওপর থেকে দেখছো। এই ওপর থেকে দেখালে এরকম, তুমি ওপর থেকে কি দেখবে, ওপর থেকে সার্কেল দেখতে পাবে। তুমি ওপর থেকে চোখ রেখেছো, মানে এই গাটায় চোখ রেখেছো, তুমি কি দেখতে পাবে, সার্কেল দেখতে পাবে। এবার তুমি খেয়াল করে দেখো, এই যে সিলিন্ডারটার সেন্টার, এই পয়েন্টটাকে ওরা এ বলছে, এই পয়েন্টটাকে এ বলছে, আর এই পয়েন্টটাকে P0 বলছে। যখন তুমি ওপর থেকে দেখছো, তুমি এই অংশটাই যে এটাকে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে P0 এটা, হ্যাঁ, এই পয়েন্টটাকে দেখতে পাচ্ছ। এ আর মানে এই সিলিন্ডারের এই মাঝখানের অংশটা, এ থেকে P0 দূরত্ব কত, দূরত্বটা হচ্ছে B। এবার আগের দিন তোমরা যদি মনে করো, যেভাবে আমরা আলোচনা করেছিলাম ফ্রেনেলের হাফ পিরিয়ড জোনস এর ক্ষেত্রে, এখানটায় আসছে কি হাফ পিরিয়ড এলিমেন্ট আসবে, হাফ পিরিয়ড এলিমেন্ট। অর্ধ পর্যায়কাল অঞ্চল আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, তো এখানটায়ও হাফ পিরিয়ড জোনস থাকবে, অর্ধ পর্যায়কাল অঞ্চল থাকবে, হাফ পিরিয়ড এলিমেন্টস থাকবে। কিন্তু এরা কোথায় থাকবে বলো তো, কোন অংশটা ধরবে সেটা একটু দেখো। তুমি এই যে ছবিটা আমি আঁকলাম, দেখাচ্ছি, এই ছবিটার মধ্যে ধরো তুমি এই এ পয়েন্ট থেকে, যে পয়েন্ট থেকে তোমার এই সিলিন্ডারের মাথা থেকে তুমি দেখছো, তুমি এই এ পয়েন্টটাকে দেখছো এখানটায়, এ থেকে পি পয়েন্টের দূরত্ব তুমি হচ্ছে বি। তুমি আরেকটা পয়েন্ট ধরো এখানটায় B1, B1 থেকে তোমার পি পয়েন্টের দূরত্ব তোমার হতে হবে বি বাই, সরি, কি হচ্ছে বি দূরত্ব, তো আরেকটার দূরত্বটা আমার যেন কত হতে হবে, B+λ/2 তোমার দূরত্ব হতে হবে এই B1 থেকে এই P0 পয়েন্টটার, ঠিক যেরকম আমরা হাফ পিরিয়ড জোনে ধরেছিলাম। তাহলে তুমি যদি A থেকে B1 এই অংশটার একটা ধরো, যেটা যদি তুমি এইখানে দেখো, এই পয়েন্টটায় এটা A, তো পিকচারটা ভালোভাবে দেখতে পাচ্ছ তো। হ্যাঁ স্যার। এই যে এইটা হচ্ছে B1 পয়েন্টটা, B1 পয়েন্ট থেকে P0 দূরত্বটা হচ্ছে আমার B+λ/2। তাহলে তুমি যদি এই স্ট্রিপটাকে পুরো ক্যাপচার করো, এই দেখো এই পুরো স্ট্রিপটা, যেটা আমি ছবিটা আঁকছি, এই পুরো স্ট্রিপটা একটা পটি বেরিয়ে এসেছে।
এই যে পুরো স্ট্রিপটা বেরিয়ে এসেছে এটা হচ্ছে আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট। এই যে ফার্স্ট হাফ পিরিয়ড স্ট্রিপ বা এলিমেন্ট, ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট হচ্ছে এইটা, এ থেকে বি1, এর মধ্যে এই পুরো স্ট্রিপটা, এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের পুরো স্ট্রিপটাকে তুমি ধরবে ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট। সিমিলারলি উল্টো দিকে তুমি যদি দেখো, এটার উল্টো দিকে এই যে এখানে আরেকটা তোমার পয়েন্ট নেওয়া হয়েছে বি, সাচ দ্যাট বি থেকে পি ওর দূরত্বটাও তোমার হচ্ছে বি প্লাস ল্যামডা বাই টু। এই অবস্থায় এ থেকে বি এর যে স্ট্রিপটা হবে সেটাও কিন্তু আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট হবে। ঠিক আছে তো? তাহলে দেখো এ থেকে বি1 যেটা হচ্ছে এই পুরো স্ট্রিপটা, আর তার উল্টো দিকে এরকম আরেকটা স্ট্রিপ তৈরি হবে, আর উল্টো দিকে একটা এরকম স্ট্রিপ তৈরি হবে, এ থেকে বি, সেই দুটোই হচ্ছে আমার, দুটো স্ট্রিপই হচ্ছে আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট। কার জন্য? সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের জন্য। ঠিক আছে তো? আর একই রকম ভাবে যদি সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট তোমায় ধরতে হয় তাহলে তোমাকে কোনটা ধরতে হবে বলো তো? তোমাকে এখানটায় দেখো এই যে পিকচারটা রয়েছে, এই পিকচারটায় আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি, এই বিটাকে তো ধরেই ছিলাম, এ আর বি হচ্ছে আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট। আরেকটা পয়েন্ট নেব আমি সি1 এইখানটায়, যেটা হচ্ছে এই দেখো এই যে সি1 হচ্ছে এই পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ। সি1 থেকে পি0 দূরত্ব আমার কত হবে বলো তো, একটু ভেবে বলো তো, বি প্লাস কত হবে সি1 থেকে পি0 দূরত্ব? 2 into lambda by 2 বলো। হবে বি প্লাস, lambda হ্যাঁ ল্যামডা, বা এটা অ্যাকচুয়ালি বেস্ট বলা হয় 2 ল্যামডা বাই 2, by 2 কারণ আমরা এই 2 ল্যামডা বাই 2 করে চেঞ্জ হচ্ছে। এই বি1 আর সি1 এর মাঝখানে তুমি যদি স্ট্রিপটাকে নাও, সেটা আমার কি হয়ে যাবে? সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট। সেটা হয়ে যাবে আমার সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট, মানে এই স্ট্রিপটা, এই স্ট্রিপটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট। দেখো বি1 আর সি1 এর মাঝখানে এই পুরো এলিমেন্টটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট। তাহলে বোঝা গেল তো হাফ পিরিয়ড এলিমেন্ট কোনটা। একই রকম ভাবে উল্টো দিকে তোমার দেখো, উল্টো দিকে তুমি যদি দেখো বি, বি এর মতো আরেকটা পয়েন্ট পাবে সি, সি থেকে পি জোর দূরত্ব হচ্ছে বি প্লাস ল্যামডা বা ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। তাহলে এই বি আর সি এর মধ্যে যে স্ট্রিপটা হবে উল্টো দিকে, মানে ওই দিকটা, যে দিকটা আমরা দেখতে পাচ্ছি না এখানটায়, সামওয়্যার এখানটায় দুটো স্ট্রিপ হবে, এই স্ট্রিপটা হবে আমার একই রকম ভাবে সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট। ঠিক আছে তো? তাহলে হাফ পিরিয়ড এলিমেন্ট কি জিনিস বোঝা গেল আশা করি। হাফ পিরিয়ড এলিমেন্টটা কি জিনিস বোঝা গেছে। এবার এই যে হাফ পিরিয়ড এলিমেন্ট রয়েছে, এই দেখো এইখানটায় ছবিটা দেখানো হচ্ছে, ঠিক আগের কেসটার মতো, ঠিক আগে যেরকম আমরা জোন পেটে ধরেছিলাম, যখন সমস্ত হাফ পিরিয়ড এলিমেন্ট গুলো আমার মানে আসতে পারে, সমস্ত হাফ পিরিয়ড এলিমেন্ট গুলোর জন্য দেখো এখানটায় তো আমার এই অনেকগুলো হাফ পিরিয়ড এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে, অনেকগুলো এরকম হাফ পিরিয়ড এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে, যেমন ওই আগের দিন আমরা হাফ পিরিয়ড জোন ধরেছিলাম, এইখানটায় অনেকগুলো হাফ পিরিয়ড এলিমেন্ট ক্রিয়েট হচ্ছে, একটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম অনেকগুলো তৈরি হবে এর মধ্যে। তাহলে সব হাফ পিরিয়ড এলিমেন্টের জন্য এবার আমি ধরে নিচ্ছি প্রথম হাফ পিরিয়ড এলিমেন্ট, মানে এইটা প্রথম হাফ পিরিয়ড এলিমেন্টের জন্য যত আলো পি0 তে আসছে, পি0 পয়েন্টে যত আলো এসে পৌঁছচ্ছে, তাদের সকলের যে অ্যাম্পলিটিউড সেটা হচ্ছে a1 ফার্স্ট হাফ পিরিয়ড জোনের জন্য, তার অ্যাম্পলিটিউড হচ্ছে a1। আর দ্বিতীয় হাফ পিরিয়ড এলিমেন্ট, দ্বিতীয় হাফ পিরিয়ড এলিমেন্ট হচ্ছে এই পাশেরটা, এই দ্বিতীয় হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে যত আলো আমার পি পয়েন্টে এসে পৌঁছচ্ছে, সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে যত আলো আমার পি পয়েন্টে এসে পৌঁছচ্ছে, তার আমার অ্যাম্পলিটিউডটাকে আমি ধরবো a2। কিন্তু a1 আর a2 এর মধ্যে তফাৎ কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কারণ কি? যতগুলো, খেয়াল করে দেখো, পি পয়েন্টে, পি0 পয়েন্টে যতগুলো আলো আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে আসছে, তাদের রেসপেক্টে যে আলোগুলো সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে আসবে, তাদের মধ্যে পথ পার্থক্য, পাথ ডিফারেন্স কত? ল্যামডা বাই 2 পরিমাণ পাথ ডিফারেন্স আছে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। 1 নম্বর হাফ পিরিয়ড থেকে যে আলোগুলো আসছে তাদের মানে তাকে কত দূরত্ব যেতে হচ্ছে? বি প্লাস ল্যামডা বাই 2 দূরত্ব যেতে হচ্ছে। 2 নম্বর হাফ পিরিয়ড থেকে যে আলোগুলো আসছে তাদেরকে বি প্লাস 2 ল্যামডা বাই 2 দূরত্ব যেতে হচ্ছে।
তাহলে এই 2 নম্বর হাফ পিরিয়ড থেকে যে হাফ এলিমেন্টস যে আলোগুলো আসছে তাদের এক্সট্রা কত ডিস্টেন্স কভার করতে হচ্ছে, λ/2 দূরত্ব কভার করতে হচ্ছে। এবার আমরা জানি যে 2 পাই ফেজ ডিফারেন্স দশা পার্থক্য, সেটার জন্য আমার ল্যামডা পাথ ডিফারেন্স হয়। তাহলে λ/2 পাথ ডিফারেন্সের জন্য অবভিয়াসলি আমার পাই পরিমাণ দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স হবে। পাই পরিমাণ দশা পার্থক্য হওয়া মানে কি, আমার জিনিসটা উল্টো ফেজে চলে যাবে, 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তাই a1 যদি প্লাস ধরি, a2 টাকে মাইনাস ধরতে হবে, a3 টাকে প্লাস ধরতে হবে, এন্ড সো অন। সেকেন্ডলি, প্রত্যেক আলোটা যেহেতু আমার, তুমি যদি খেয়াল করে দেখো, প্রথমত হচ্ছে আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টের সাইজটা দেখো, ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টের সাইজটা বড়, সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্টের সাইজটা ছোট, থার্ড হাফ পিরিয়ড এলিমেন্টের সাইজটা আরো ছোট, এরকম ছোট হতে থাকছে। তার ফলে আমার কি হচ্ছে, তোমার যে আলোটা আমার ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে আছে তার ইন্টেন্সিটিটা বা তার অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, সেকেন্ড হাফ পিরিয়ড এলিমেন্ট থেকে যে আলোগুলো আসছে তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড বিস্তারটা কম, থার্ড থেকে আসছে তারটা আরো কম, প্রতি মোমেন্টে কমতে থাকবে। তাহলে সব হাফ পিরিয়ড এলিমেন্ট, যতগুলো হাফ পিরিয়ড এলিমেন্ট আমার এই যে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টটায় রয়েছে, এই সব হাফ পিরিয়ড এলিমেন্টের জন্য যে আলোগুলো এসে 1 নম্বর থেকে 2 নম্বর থেকে 3 নম্বর থেকে যে আলোগুলো এসে P0 পয়েন্টে মিট করছে, বা এখানটায় তুমি দেখতে পারো এটা 1 নম্বর থেকে আলো আসছে, 2 থেকে আসছে, 3 থেকে আসছে, P0 পয়েন্টে যে সব আলোগুলো মিট করছে, এখানটায় আমার মোট আমার বিস্তার বা অ্যামপ্লিটিউড কত হবে, রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হবে আর হয়ে যাবে, যেটা হচ্ছে ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টের যেটা তার অর্ধেক। এই জিনিসটা আমরা আগের দিন দেখিয়েছিলাম, হাফ পিরিয়ড জোনের জন্য দেখিয়েছিলাম। সেম ঘটনা হবে এটার ক্ষেত্রেও হাফ পিরিয়ড এলিমেন্টের জন্য, যেটা ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট তার যে অ্যামপ্লিটিউড, সেই অ্যামপ্লিটিউডের অর্ধেক হবে আমার এই পয়েন্টে মোট কি বিস্তার, প্রত্যেক যতগুলো আলো আসছে সবার জন্য মোট রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড এট পয়েন্ট P0 ইজ হাফ অফ দ্য ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্ট। এবার তাহলে বলো যে যদি আমি কোনোভাবে আমি ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টকে ব্লক করে দিই, যদি আমি কোনোভাবে ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টটাকে ব্লক করে দিই, তাহলে আমার পি পয়েন্টে কত আলো আসবে বলো, ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টটাকে a2/2, ফার্স্ট হাফ পিরিয়ড এলিমেন্টটাকে যদি আমি ব্লক করে দিই তাহলে আমার পি পয়েন্টে আমার a2/2 হবে, যদি ফার্স্ট আর সেকেন্ডকে ব্লক করে দিই তাহলে a3/2 হবে, আর এইভাবে চলতে থাকবে জিনিসটা। ঠিক আছে, আগের দিন এই কেসটা আমরা ডিসকাস করেছিলাম হাফ পিরিয়ড জোনের ক্ষেত্রে, আজকে আমরা করছি হাফ পিরিয়ড এলিমেন্টস, যেটা কার ক্ষেত্রে আসছে, যখন সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে তার ক্ষেত্রে। এইটা এবার একটা প্রশ্ন আসে খুব, এই ফার্স্ট কোশ্চেনটা যেটা, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই আসে যে ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্র্যাকশনের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি, ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্র্যাকশনের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি। তো এই বইটার এই ওপর পয়েন্টে রয়েছে এই যে এই পার্টটা হচ্ছে আমার ফ্রেনেল আর ফ্রনহফার ডিফ্র্যাকশনের পার্থক্যগুলো। এই পার্টটা ফ্রেনেল ডিফ্র্যাকশন আর ফ্রনহফার ডিফ্র্যাকশন। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, এখান 2 নম্বর তো না, এখন তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসবে, তো এটা দিতে পারে, 1 নম্বর প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, যারা বাংলায় দেখছো তারা দেখবে এইখানটায় রয়েছে, এই যে এই পার্টটা দেখো, ডিফারেন্ট ক্লাস অফ ডিফ্র্যাকশন, তোমরা এটাই দেখতে পারো বা তোমাদের বইতে যা আছে সেখান থেকেও দেখতে পারো, এই পার্টটা হচ্ছে আমার ডিফারেন্সটা। মেন ডিফারেন্সটা কি কি আমি, হ্যাঁ বলো বলো। বলছি আমাদের পরীক্ষা তাহলে তো ফাইনাল 20 নম্বরে হবে তো, মোস্ট প্রবাবলি হ্যাঁ 20 নম্বরে। প্র্যাকটিক্যাল আবার হবে তো? প্র্যাকটিক্যাল তো ওটা তো যেমন হয়, ওটা তো আগের বার যেরকম হয়েছিল সেরকমই, ওই শর্ট প্রশ্ন থাকবে, খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, এবারে বাংলা প্রশ্ন করবে তো নাকি না ইংলিশেই করবে? এ দেখো ইংলিশেই তো করছে, আজ অব্দি যতদিন অনলাইন এক্সাম হয়েছে আমি একটাও কিন্তু ইংলিশে প্রশ্ন, বাংলায় প্রশ্ন দেখিনি,
তো তোমরা একটুখানি টার্মস গুলো প্রিপেয়ার রেখো, ইংলিশ টার্মস গুলো প্রিপেয়ার রেখো, কারণ কোশ্চেন করছে না। ঠিক আছে। তোমরা একটুখানি টার্মস গুলো প্রিপেয়ার রেখো, কারণ বলা তো যায় না। আচ্ছা, ফ্রেনেল আর ফ্রনহপার ডিফ্র্যাকশনের মেন পার্থক্যগুলো বলে দিচ্ছি। বাংলায় পার্থক্যগুলো, দেবে না স্যার। হ্যাঁ হ্যালো, স্যার বলছি বাংলায় কোশ্চেন দেবে না। হ্যাঁ কারণ দিচ্ছে না, মানে এমনি দেয় করে, আহ, এমনি করে আগের বার মানে যখন নর্মাল অফলাইন এক্সাম হচ্ছিল তখন করেছিল, কিন্তু এই তারপর থেকে প্রায় অনেক দিন হয়ে গেছে যবে থেকে অনলাইন চলছে, তারপর থেকে বাংলা কোশ্চেন করা, ইভেন পাসের এক্সামটা যেটা হয় তাদেরও বাংলায় করতো, না পাসের এক্সামে সম্ভবত বাংলায় কোশ্চেন করেছিল এবার পার্ট 3 তে, করলেও করতে পারে, চান্স কম আছে কিন্তু করতে পারে, কিন্তু চান্স কম। তোমরা তাই জন্য ইংলিশটা একটুখানি দেখে রেখো, ইংলিশের টার্মস গুলো পার্টিকুলারলি, যেমন অসুবিধা হবে না, ডিফ্র্যাকশন মানে অপবর্তন, আর এগুলো বইতে তোমাদের বইতেও দেখবে, তোমাদের বইগুলোতেও তোমাদের দেখবে ইংলিশের টার্মস গুলো দেওয়া থাকে, তো খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আগের বারে খুব একটা অসুবিধা হয়নি, কয়েকটা কোশ্চেনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছিল, হ্যাঁ সে একটু হতে পারে, দু একটা একটু অসুবিধা হচ্ছে। একটুখানি বইটা মানে দেখে রাখবে টার্মস গুলো, তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে, কারণ তোমাদের বাংলা বইতে নর্মালি দেওয়া থাকে, পাশে ইংলিশ টার্ম গুলো দেওয়া থাকে। হ্যাঁ, মহাদেব দর্শন ওই বইটাতে কিন্তু ওই মানে আলোর পাঠটা নেই কিন্তু ব্যতিচার ওটা অ্যাকচুয়ালি সেকেন্ড ভলিউমে আছে, ফার্স্ট ভলিউমে নেই। তোমাদের যে পিডিএফ গুলো পাঠিয়েছি ওখান থেকে দেখে নিও, ঠিক আছে। ও ব্যতিচার নেই না, না, ওটার মধ্যে ওটা ব্যতিচার কারোর নেই, থেকে ওটা জোগাড় করে নিতে সাধারণ পারবে না, হ্যাঁ, কারোর থেকে জোগাড় করে নিতে পারবে না এর মধ্যে। না এটা যাচ্ছিলাম ওই বইটাতে, ওখানে পার্ট ওয়ানটাই রয়েছে, ব্যতিচারটা না, ঠিক আছে, না পার্ট 2 তে আছে, হ্যাঁ, আচ্ছা দেখি যদি আলোর আমি, পাঠটা নেই, ব্যতিচার অপবর্তন ওটা নেই। আচ্ছা বাংলা পার্টটা তো, আপনি যেটা পাঠিয়েছেন ওটা কি মহাদেব দর্শনের বই? হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু, ওটাতে অপবর্তন রয়েছে, ওটায় অপবর্তন গুলো রয়েছে, তোমাদের ব্যতিচারটা নেই। অবশ্য ব্যতিচারে আমি না যা নোট দিয়েছি ওটাই যথেষ্ট, ব্যতিচারে যা সেখান থেকে দেখলেও হয়ে যাবে। আর যেটা পাঠিয়েছি সেটা মহাদেব দাসকার না, এটা হচ্ছে চিত্তরঞ্জন দাশগুপ্তর বই, একই প্রায়। আর যদি তুমি এটা কিনে নিতে লেটেস্ট যে বইটা আছে তাহলে ভালো হতো, ওটার মধ্যে আই থিঙ্ক সব লেটেস্ট মতো করে রয়েছে, যেটা সেমিস্টারদের জন্য। যাই হোক, ঠিক আছে, এখন দেখো এসে গেল পরীক্ষা, এখন অনার্সটা নিয়ে বেশি করে ভাবো। আচ্ছা, ফ্রেনেল ডিফ্র্যাকশন দেখে নাও। ফ্রেনেল ডিফ্র্যাকশনে আমার হচ্ছে কি, সোর্স, আমি ইংলিশেই লিখছি, সোর্স অ্যান্ড স্ক্রিন are at finite distance. যে পয়েন্টে ডিফ্র্যাকশন হচ্ছে, যে পয়েন্টে ডিফ্র্যাকশন হচ্ছে, from point of diffraction, যে পয়েন্টটাতে ডিফ্র্যাকশন হচ্ছে উৎসটা আর স্ক্রিনটা আমার ওই পয়েন্টের কাছে আছে, ওই পয়েন্ট থেকে খুব কাছাকাছি আছে, ফাইনাইট ডিস্টেন্সে রয়েছে। আর সেক্ষেত্রে ফ্রনহপারের ক্ষেত্রে হচ্ছে সোর্স অ্যান্ড স্ক্রিন are at infinite distance. এবার দেখো প্র্যাকটিক্যালি তুমি কি করে ইনফাইনাইট ডিস্টেন্স করবে, প্র্যাকটিক্যালি তো করতে, আমি তাহলে ফ্রনহপার ডিফ্র্যাকশন তো কখনো করতেই পারবো না, কারণ সোর্সটাও আমার ইনফিনিটিতে থাকতে হবে, যে পয়েন্টে আমার ডিফ্র্যাকশন হচ্ছে তার রেসপেক্টে সোর্সটাকেও ইনফিনিটিতে থাকতে হবে, স্ক্রিনটাকেও ইনফিনিটিতে থাকতে হবে। তো প্র্যাকটিক্যালি আমি কি করে করতে পারি বলো তো, প্র্যাকটিক্যালি করতে পারি কি, লেন্স অ্যাপ্লাই করি। লেন্স অ্যাপ্লাই করলে হয় কি দেখো, যে সোর্স থেকে যে আলোটা আসবে, সোর্স থেকে যে আলোটা আসবে সেটাকে প্যারালেল করে দেবে, সোর্স থেকে যে লেন্সটার জন্য, যে সোর্স থেকে যে আলোটা আসবে সেটা প্যারালেল করে দেবে লেন্সটা। আর আরেকটা লেন্স দিচ্ছি, সেই লেন্সটা কি করবে, যে প্যারালেল আলোটা আসছে আমার, যে প্যারালেল আলোটা আসছে তাকে আমার ফোকাস করবে স্ক্রিনের মধ্যে। তার মানে যদি আমি লেন্স অ্যাপ্লাই করি, লেন্স অ্যাপ্লাই করলে আমার কি হবে, ফ্রনহপার ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমাকে এরকম লেন্স অ্যাপ্লাই করতে হবে, না হলে আমার কি হবে, এই কন্ডিশনটা আমরা নিতে পারবো না,
যে যে উৎসটা রয়েছে সোর্সটাকে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে আর স্ক্রিনটাকেও ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে। তো ল্যাবরেটরিতে আমরা কি করি, আমরা লেন্স ব্যবহার করি। ঠিক আছে, তো আর একটা এটার কন্ডিশন আছে সেটাও দেখে রাখো, যে যখন আমরা ফ্রনহপার ডিফ্র্যাকশন করছি, সরি ফ্রেনেল ডিফ্র্যাকশন করছি, ফ্রেনেল ডিফ্র্যাকশনের ক্ষেত্রে আমার তরঙ্গ মুখটা কিরকম হবে, the wave front is spherical or cylindrical? তরঙ্গ মুখটা এটার গোলীয় হবে বা চোঙাকৃতির তরঙ্গ মুখ হবে। আর ফ্রনহপারের ক্ষেত্রে the wave front is প্লেন, কারণ অসীম দূরত্ব থেকে আসছে তো। আর তুমি দেখো লেন্স দিয়ে আমি কি করেছি, আলোটাকে স্ট্রেট করে দিয়েছি, দুটো আলোটাকে স্ট্রেট করে দিয়েছি, তাহলে ওয়েভ ফ্রন্টটা কিরকম হবে, প্লেন ওয়েভ ফ্রন্ট হবে কি হবে না বলো? জিনিসটা বোঝা গেছে তো? দেখো এই দুটো কিন্তু আসে, এইটা কিন্তু আসে, ফ্রেনেল আর ফ্রনহপার ডিফ্র্যাকশনের মধ্যে মেন তফাৎ এইখানটায়, এই যে এই পার্টটায় বাংলায় যারা আছো এখানটায় পেয়ে যাবে, আর আর এটা কিন্তু খুব দেয়। আর ইংলিশে যারা দেখছো এই যে এইখানটায় রয়েছে, এই দেখো ফ্রনহপারে ওয়েভ ফ্রন্ট ইজ প্লেন অ্যান্ড দ্য সোর্স অ্যান্ড পয়েন্ট অফ আওয়ার অবজারভেশন আর অ্যাট ইনফাইনাইট ডিস্টেন্স। ফ্রেনেল ডিফ্র্যাকশনে সোর্স অ্যান্ড পয়েন্ট অফ অবজারভেশন আর অ্যাট ফাইনাইট ডিস্টেন্স অ্যান্ড দ্য ওয়েভ ফ্রন্ট ইজ ডাইভারজেন্ট। ডাইভারজেন্ট মানে হচ্ছে আইদার স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে তো? দেখো জিনিসটা বোঝা গেল? हाँ सर। হ্যাঁ স্যার। এই দেখো গোলীয় কিংবা এই দেখো ফ্রনহপারের ক্ষেত্রে কোথায় গেল, ফাইনাইট সসীম দূরত্বে থাকতে হবে ফ্রনহপারের ক্ষেত্রে, এই যে ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে, ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে আমার এটাকে সসীম দূরত্বে ফাইনাইট ডিস্টেন্সে থাকতে হবে, আর আলোটা গোলীয় বা চোঙাকৃতির হবে। আর অন্যদিকে ফ্রনহপারের ক্ষেত্রে আমার কি হতে হবে, ফ্রনহপারের ক্ষেত্রে আমার উৎস আর পর্দা উভয় দূরত্ব অসীম দূরত্বে থাকতে হবে, আর এক্ষেত্রে তরঙ্গ মুখটা সমতল হবে, মানে প্লেন ওয়েভ ফ্রন্ট হবে। ঠিক আছে তো? তো দেখো সেম জিনিস এখানটায় লেখা রয়েছে, খুবই আসে এটা, ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট যেটা আছে, এবার দেখো এইগুলো তিনটে কন্ডিশন আছে, তিনটে কন্ডিশন যে কোনো একটা দিতে পারে, তিনটে ডেরিভেশন আছে। স্ট্রেট এজ, ফ্রেনেল ডিফ্র্যাকশন, এই যে স্ট্রেট এজ ডিফ্র্যাকশন বাই স্ট্রেট এজ, স্ট্রেট এজ। নেক্সট কি দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার স্লিট, যদি দেয় ক্যালকুলেশন এই পার্টটা করবে, চরম বিন্দু আর অববিন্দুর অবস্থান বার করতে দেয়, পজিশন অফ ম্যাক্সিমা এন্ড মিনিমা বার করতে দেয়, এই যে ক্যালকুলেশন পার্টটা রয়েছে এখানটায়, এটার ক্যালকুলেশন রয়েছে বলে এটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এইটা অনেক সময় দেয়, ব্যতিচার আর ডিফারেন্স বিটুইন ইন্টারফারেন্স এন্ড ডিফ্র্যাকশন, এটা অনেক সময় দেয়। আর এই যে ন্যারো ওয়্যার, ফাইন ওয়্যার, থিন ওয়্যার, এই কেসটা আছে, এই তিনটে কোশ্চেন দেয়, স্ট্রেট এজ, রেক্ট্যাঙ্গুলার স্লিট, থিন ওয়্যার। এখানটায় তোমরা দিতে পারো স্ট্রেট এজ দেওয়া রয়েছে, দিলে পার্টিকুলারলি ক্যালকুলেশন পার্টটা করবে। এইটা হচ্ছে ন্যারো রেক্ট্যাঙ্গুলার স্লিট বা অ্যাপারচার, আর অবস্টাকেলটা করার দরকার নেই, থিন, হ্যাঁ হ্যাঁ এইটাই অবস্টাকেলটাই থিন ওয়্যার, সরি এই অবস্টাকেলটাই হচ্ছে ওয়্যার। এই তিনটে কেসেস দেখবে। ঠিক আছে, এখানটায় রয়েছে এই তিনটে কেসেস তোমাদের দেখবে। চলো একটুখানি হালকা করে ডিসকাস করে দিই এই ব্যাপারটা। তো স্ট্রেট এজটা আগে বলি, আর তারপর হচ্ছে ফ্রনহপার। তো চলো আগে ফ্রেনেলের স্ট্রেট এজটা করি। ফ্রেনেল স্ট্রেট এজ, ফ্রেনেল ডিফ্র্যাকশন স্ট্রেট এজ হচ্ছে কি, দেখো
ধরো একটা এরকম এজ একটা কিছু রয়েছে, আর এই পয়েন্টটাতে আমার একটা গোলীয় তরঙ্গ উন্মুখ হতে পারে বা সিলিন্ড্রিক্যালও হতে পারে, আইদার স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট আমার এসে পড়ছে এইখানটায়, এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্টটা। আর এই নিচে রয়েছে আমার স্ক্রিন, এইখানে আমার স্ক্রিনটা রয়েছে। তো আমি এক কাজ করি, এই সেন্টার থেকে আমি এই পয়েন্টে আমি একটা লাইন টানলাম, এই পয়েন্টটা পজিশনটার নাম দিলাম আমি P0, যেটা আমার ঠিক সেন্টার পজিশন হচ্ছে। এইখানে আমি একটা পয়েন্ট নিলাম, পয়েন্টটার নাম দিলাম আমি PM, এটা আমার স্ক্রিনের পয়েন্ট। আর এখানটায় আমি একটা পয়েন্ট দিলাম, যেটার নাম দিলাম আমি PM প্রাইম। ঠিক আছে, তিনটে এরকম পয়েন্ট আমি ধরে নিলাম স্ক্রিনটার মধ্যে, এটা হচ্ছে আমার স্ক্রিনটা। এবার দেখো আলোটা আমি ধরে নিচ্ছি আমার এইখানে আমার এস আছে, এই এস থেকে আমার আলোটা বেরোচ্ছে, এটা হচ্ছে আমার সোর্সটা, এসটা হচ্ছে আমার সোর্স। এবার আমাকে বার করতে হবে যে এই এস যে সোর্সটা রয়েছে, এস সোর্সটা থেকে, আর এটা হচ্ছে আমার এই স্ট্রেট এজ, যেটা এইটা হচ্ছে আমার স্ট্রেট এজটা। এটা হচ্ছে আমার স্ট্রেট এজটা। আমি ধরে নিচ্ছি যে সোর্স থেকে আমার এই স্ট্রেট এজ যেটা আছে তার দূরত্বটা আমার এ, এই দূরত্বটা হচ্ছে আমার এ। আর এই স্ট্রেট এজের মাথা থেকে আমার এই স্ক্রিন অবধি দূরত্বটা আমি ধরে নিচ্ছি, স্ট্রেট এজের মাথা থেকে অবভিয়াসলি, হ্যাঁ, দূরত্বটা হচ্ছে বি। ঠিক আছে, তো সোর্স থেকে আমার স্ট্রেট এজের দূরত্ব এ, আর স্ট্রেট এজের মাথা থেকে বা ছাদ থেকে একদম স্ক্রিনের দূরত্ব হচ্ছে আমার বি, এটা আমি ধরে নিলাম। এবার মেন কেসটা হচ্ছে কি, আমাকে দেখতে হবে যে আলোটা আমার পি পয়েন্টে, একটুখানি বলতে পারবে, ধরো এখানটায় অনেকগুলো হাফ পিরিয়ড জোন আছে, এইটা আমার ফার্স্ট হাফ পিরিয়ড জোন হবে, এটা আমার ফার্স্ট হাফ পিরিয়ড জোন হবে, এটা সেকেন্ড হাফ পিরিয়ড জোন হবে, এটা থার্ড হাফ পিরিয়ড জোন হবে, এরকম অনেকগুলো আলাদা আলাদা হাফ পিরিয়ড জোন আমার রয়েছে। আমাকে বলো তো সব হাফ পিরিয়ড জোনগুলোর জন্য এইখানে আমার ফোর্থ হাফ পিরিয়ড জোন বা এলিমেন্ট, ঠিক আছে, কারণ এটা তো একটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হচ্ছে, বলো পি আমার এখান থেকে যে আলোটা বেরোচ্ছে তার অ্যাম্পলিটিউড হচ্ছে A1, সেকেন্ড হাফ পিরিয়ড জোন থেকে যে আলোটা বেরোচ্ছে সেটার অ্যাম্পলিটিউড হচ্ছে A2, থার্ড থেকে যে আলোটা বেরোচ্ছে তার অ্যাম্পলিটিউড হচ্ছে A3, 4 নম্বর থেকে যে আলোটা বেরোচ্ছে তার অ্যাম্পলিটিউড হচ্ছে A4। এবার আমায় বলো P0 পয়েন্টে আমার কত, P0 ঠিক P0 পয়েন্টে আমার কত অ্যাম্পলিটিউড হওয়া উচিত বলো। ঠিক এই আগের কেসটা যেটা আমরা এখানটায় করলাম, ঠিক এই কেসটাই যেটা আমরা দেখলাম, A1/2। A1/2 একদম, এই যে ঠিক এই কেসটাই যেটা আমরা দেখলাম, A1/2 হওয়া উচিত। ঠিক আছে, তো আমার পি পয়েন্টে P0 পয়েন্টে আমার মোট অ্যাম্পলিটিউড, রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড হয়ে যাবে আমার কত, A1/2। পাশে একটা পয়েন্ট আমি ধরছি P1, এটা নাম ধরলাম আমি সে P1 প্রাইম। এবার P1 প্রাইমে তোমার হচ্ছে কি, P1 প্রাইমটা এমন জায়গায় আছে, P1 প্রাইমে পৌঁছতে গিয়ে ফার্স্ট আলোটা A1 আলোটা যেটা আছে সেটা আমার এজে আটকে গেছে, বুঝতে পারলে? ফার্স্ট এজ থেকে যে আলোটা আসছে সেটা আমার এই P1 পয়েন্টে পৌঁছতে পারেনি, সেটা আমার কি হচ্ছে, এই এজের কোণাতে আটকে যাচ্ছে। তার মানে P1 প্রাইম এই পয়েন্টে যে আলোটা পৌঁছেছে সেগুলো হচ্ছে A2, A3, A4। তাহলে বলো P1 পয়েন্টে আমার কত অ্যাম্পলিটিউড হবে, A2/2। A2/2। আরেকটা পয়েন্ট ধরলাম P2 প্রাইম, এইখানে আমার এই পয়েন্টে আলো যেতে গিয়ে 1 নম্বর এজ আর 2 নম্বর, এই সরি 1 নম্বর হাফ পিরিয়ড জোন আর 2 নম্বর হাফ পিরিয়ড জোন সকল দুজনে আটকে যাচ্ছে, বাকিগুলো এসে পড়ছে, তাহলে P2 পয়েন্টে আমার কত হবে, A3/3। A2। A3, A3/2, A3/2। A3/2 সবসময় 2ই হবে, ঠিক আছে, তো সবসময় 2ই হবে। তাহলে কেসটা বুঝতে পারলে তো? এবার তুমি যত, তাহলে আমি এই দিকে সরবো, পি থেকে পিএম এর দিকে যত আমি সরবো, পি থেকে আমি যত পিএম এর দিকে সরবো, পিএম প্রাইমের দিকে,
আমার খেয়াল করে দেখো অ্যামপ্লিটিউডটা কমছে, A1/2 হচ্ছে, তারপর একটা A2/2 হচ্ছে, তারপর একটা A3/2 হচ্ছে। আর অ্যামপ্লিটিউডটা আমার কম কিনা, আমার সব থেকে বেশি হচ্ছে A1টা, A1, তার থেকে কম হচ্ছে A2, তার থেকে কম হচ্ছে A3, তার থেকে কম হচ্ছে A4, আর এরকম ভাবে চলতে থাকছে। তাহলে তুমি খেয়াল করে দেখো P0 থেকে যত আমি PM এর দিকে যাচ্ছি আমার কি হচ্ছে, অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে, অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে কিনা, যত আমি P0 থেকে PM এর দিকে যাচ্ছি, যত আমি এই দিকে যাচ্ছি তত আমি দেখছি আমার অ্যামপ্লিটিউডটা কমছে। তাহলে এইখানটা একটা জিনিস দেখো, যদি একটা এরকম স্ট্রেট এজে কোনো আলো এসে পড়ে, একটা সিলিন্ড্রিক্যাল সোর্স এসে বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট এসে পড়ে বা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট এসে পড়ে, স্ট্রেট এজের সোজাসুজি আমি ম্যাক্সিমাম ব্রাইটনেস দেখবো, কিন্তু তার থেকে যত আমি ভেতরের দিকে যাব আমি আস্তে আস্তে আমার আলোর ইন্টেন্সিটি কমতে থাকবে, কারণ যে আলোগুলো এসে পৌঁছচ্ছে তার অ্যামপ্লিটিউডটা কমছে, আর ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড, তীব্রতা যেটা রয়েছে সেটা আমার অ্যামপ্লিটিউডের সাথে প্রপোর্শনাল, ইজ স্কোয়ার, ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, এই পার্টটা আমি বলেছিলাম, খেয়াল করে দেখো। ইন্টেন্সিটি যেটা আছে সেটা অ্যামপ্লিটিউড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে? তাহলে যত আমি এই দিকে যাচ্ছি আমার কি হবে, যত আমি P0 থেকে যত আমি PM এর দিকে যাব, PM প্রাইমের দিকে যাব, আমি কি দেখব, আলোর ইন্টেন্সিটি বাড়ছে না কমছে, বলো? P0 থেকে যত আমি PM প্রাইমের দিকে যাব আমি কি দেখব, আলোর ইন্টেন্সিটি বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। হ্যাঁ, কমবে কিনা? হ্যাঁ স্যার কমে যাচ্ছে। কমে যাবে, ঠিক আছে? তো এইটা ছিল হচ্ছে আমার ওই সাইডটার জন্য। এবার প্রশ্নটা হচ্ছে এই সাইডে কি হবে, P0 থেকে PM উল্টো সাইডে আমার কি দেখব? তো সেইটার জন্য আমি একটা পয়েন্ট ধরছি সামওয়্যার এখানটায়, যেই পয়েন্টটার নাম দিলাম আমি P1, এই পয়েন্টটার নাম দিলাম আমি P1, আর এই A থেকে আমি P1 এ একটা স্ট্রেট আলো ফেলছি, A থেকে P1 এ আমি একটা স্ট্রেট আলো ফেললাম। আর একটা আলো তুমি খেয়াল করে দেখো, যেহেতু আমার এই সোর্স থেকে এই পয়েন্টে এসে আলো এসে পড়বে, হাইগেনের নীতি অনুযায়ী এইখানটা এই পয়েন্টটা আমার কার মতো কাজ করবে, একটা সেকেন্ডারি সোর্সের মতো কাজ করবে, সেকেন্ডারি ওয়েভলেন্থে। সেকেন্ডারি সোর্স। হ্যাঁ, তো এখান থেকেও আমার কি হবে, একটা আলো আসবে এসে আমার এই পয়েন্টে এসে পড়বে। এবার এইখানটায় তুমি দেখো এই জায়গাটায় কতটা আমার, কতগুলো, কেসটা হচ্ছে আমি এখানটা এই কথাটা মুছে দিচ্ছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই কথাটা মুছে দিলাম। মেন ব্যাপার হচ্ছে তুমি যদি দেখো এই অংশটা আমি ভাগ হয়ে গেল দুটো পার্টে, মানে ভাগ না, এই পার্টটা তুমি যদি দেখো, আমি এখানে দুটো নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম আমি A, এই পয়েন্টের নাম দিলাম আমি R। এই A আর R এর মধ্যে কতগুলো ওয়েভ ফ্রন্ট পড়ছে সেই অনুযায়ী ডিপেন্ড করবে আমার P1 এ কত ইন্টেন্সিটি হবে, কতগুলো এলিমেন্টস, খেয়াল করবে দ্য ইন্টেন্সিটি, আমি এটা ইংলিশেই লিখছি কারণ বাংলায় এখন লিখতে পারবো না। দ্য ইন্টেন্সিটি অ্যাট P, দ্য ইন্টেন্সিটি at P1 depends on the number of half period elements along AR, A থেকে R, এই যে A থেকে R এই রিজনটায় কতগুলো হাফ পিরিয়ড এলিমেন্টস থাকছে তার উপর নির্ভর করবে পি পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে। এবার তুমি একটুখানি ভেবে দেখো, যদি আমার ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড এলিমেন্টস থাকে তাহলে আমার P1 পয়েন্টে আমার কি হবে, ব্রাইট হবে না নাকি কম আলো হবে? ফর ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড এলিমেন্টস
P1 will have minimum intensity of light. P1 এ মিনিমাম লাইটের ইন্টেন্সিটি থাকবে, আর ফর odd number of half period elements in AR, P1 will have maximum intensity. আচ্ছা, মিনিমাম অফ লাইট না, মিনিমাম ইন্টেন্সিটি হবে। আর ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ লাইট। will have maximum intensity of light, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে। তাহলে এবার এই জায়গাটা দেখো, কেন বলতো, যদি আমার এ থেকে আর এর মধ্যে যদি আমার অড সংখ্যক হাফ পিরিয়ড এলিমেন্ট থাকে, ইভেন সংখ্যক হাফ পিরিয়ড এলিমেন্ট থাকে, তাহলে কেন P1 এ আমার লাইটের ইন্টেন্সিটি কম হবে বলতে পারবে? ধরো 4টে হাফ পিরিয়ড এলিমেন্ট রয়েছে, তাহলে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি আমার কত হচ্ছে? 4টে হাফ পিরিয়ড এলিমেন্ট রয়েছে AR এর মধ্যে, তাহলে আমার রেজাল্টেন্ট হবে আমার A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4। আর যদি 5টা হাফ পিরিয়ড এলিমেন্ট থাকে তাহলে কি হচ্ছে দেখো, A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4 প্লাস A5। বলো কোনটার ইন্টেন্সিটি বেশি, কোনটার ভ্যালু বেশি মনে হচ্ছে? কোনটার ভ্যালু বেশি মনে হচ্ছে? একটা কেসে 4টে হাফ পিরিয়ড এলিমেন্ট আছে, অন্য কেসে 5টা হাফ পিরিয়ড এলিমেন্ট রয়েছে। কোনটার ভ্যালু তোমার বেশি মনে হচ্ছে? যখন 4টে আছে তখন, হ্যাঁ আর 5 এর ক্ষেত্রে বেশি, হ্যাঁ, কারণ একটা এক্সট্রা টার্ম পড়ে রয়েছে, এই একটা এক্সট্রা পজিটিভ টার্ম পড়ে রয়েছে। ইভেন তুমি মজার ব্যাপার হচ্ছে যে তুমি যদি 3টে টার্ম নিতে, R3 নিতে, A1 মাইনাস A2 প্লাস A3, এটাও আমার R4 এর থেকে বেশি হতো, এটাও আমার R4 এর থেকে বেশি হতো, ঠিক কি না? কারণ R4 এর জন্য কি হচ্ছে, একটা মাইনাস টার্ম ঢুকছে, তো এবার R5 এ একটা প্লাস টার্ম ঢুকে যাচ্ছে, আর R3 তে আমার কোনো মাইনাস টার্ম নেই, R4 টা নেই। তার মানে দেখো R3 টা আর R5 টা দুটোই আমার R4 এর থেকে বেশি, যেহেতু আমার দুটো প্লাস টার্ম থাকছে, আমার বেশি সংখ্যক প্লাস টার্ম থাকছে, তাই জন্য R3 আর R5 টা আমার R4 এর থেকে বেশি। তার মানে সবসময় অড নাম্বার থাকলে আমার ইন্টেন্সিটিটা বেশি হবে। এই জায়গাটা থেকে বুঝতে পারলে তো? অড নাম্বার থাকলে সবসময় আমার ইন্টেন্সিটিটা বেশি হবে, কারণ আমার একটা এক্সট্রা অড টার্ম পড়ে থাকছে, যেটা আমার যোগ হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পেরেছি। তো সেই অবস্থায় আমি করব কি, এক মিনিট, তাহলে এবার এখান থেকে আসছে ফর্মুলাটা। যদি আমার অড নাম্বার অফ হাফ পিরিয়ড এলিমেন্টস থাকে তাহলে আমি কি ফর্মুলা ফেলবো, আর ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ডস থাকলে আমি কি ফর্মুলা ফেলবো? এই ফর্মুলাটা আমার ইন্টারফারেন্সের উল্টো ফর্মুলা হয়ে যাবে। সেটা হচ্ছে কি, আচ্ছা, ফর অড হাফ পিরিয়ড এলিমেন্টস along AR, আমার ফর্মুলাটা হয়ে যাবে, এই ফর্মুলাটা হবে AP1 মাইনাস RP1, AP1 মাইনাস RP1, এই যে জিনিসটা আছে AP1 মাইনাস RP1, এটা হবে আমার 2m, কি লিখলাম, সরি, AP1 মাইনাস RP1, এইটা আমার হয়ে যাবে 2m প্লাস 1 ল্যামডা বাই 2 ফর অড, যদি অড সংখ্যক হাফ পিরিয়ড এলিমেন্ট থাকে আমার AR এর মধ্যে, আর ফর ইভেন এলিমেন্টস, ফর ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড এলিমেন্টস।
along AR, তখন আমার এই টার্মটা AP1 মাইনাস RP1 এইটা আমার কি হয়ে যাবে 2m ল্যামডা বাই, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। আচ্ছা AP1 আর RP1 টা কি দেখে নাও। AP1 আর RP1 টা হচ্ছে এইখান থেকে A থেকে P1 এর দূরত্ব আর R পয়েন্ট থেকে P1 এর দূরত্ব। R পয়েন্টটা তুমি কি করে পাচ্ছ? তুমি যে সোর্সটা রয়েছে সেখান থেকে একটা ডাইরেক্ট আলো ফেলছো, সেই পয়েন্টটার এই যে তরঙ্গ মুখটা রয়েছে এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্টটা, এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। এই সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টে যে পয়েন্টে তোমার কাট করছে সেটা হচ্ছে আর। এই আর থেকে P1 এর দূরত্বটা, এই দুটো দূরত্বকে তোমার যদি অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হয়, খেয়াল রাখবে A থেকে P1 আর R থেকে P1 এই দূরত্বটা যদি অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হয় তাহলে বুঝবে যে এর মাঝখানে আমার অড সংখ্যক হাফ পিরিয়ড জোন রয়েছে আর P1 এ আমার ইন্টেন্সিটি, আলোর ইন্টেন্সিটি সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে। আর যদি আমার এই পয়েন্টে, এই দুটো পয়েন্টের মধ্যে আমার মিনিমাম কি বলে ইভেন সংখ্যক হাফ পিরিয়ড জোন থাকে, তাহলে এই দুটোর পাথ ডিফারেন্স যেটা আছে a p1 মাইনাস আর p1 সেটা আমার 2m ল্যামডা বাই 2 হবে। আর সেক্ষেত্রে আমার p পয়েন্টে ইন্টেন্সিটি মিনিমাম হবে, p1 পয়েন্টে ইন্টেন্সিটি মিনিমাম হবে। এবার এটার একটা ক্যালকুলেশন আছে, এটার একটা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা এখানটায় করা রয়েছে। এই যে a1 p1 এর ক্যালকুলেশনটা এখানটায় করা রয়েছে। এটা কি দেখাবো নাকি তোমরা এখান থেকে দেখে নিতে পারবে? এটা এই বইতেও রয়েছে, যদি বলো তাহলে দেখাতে পারি, কিন্তু তাহলে আমাকে আরেকটা দিন হয়তো পরে দিন আরেকটা দিন ক্লাস নিতে হবে পরে। এই যে ক্যালকুলেশনটা এখানটায় রয়েছে, এই দেখো এখানে শুধু একটু টার্মস গুলো চেঞ্জ হয়ে গেছে, এপি বিপি করে দিয়েছে। আমি AP1 RP1 ধরেছিলাম, এটা এপি বিপি দিয়েছে। এই দেখো এইটা হচ্ছে 2n+1 ল্যামডা বাই 2, তখন আমার কি হচ্ছে অবম বিন্দু, না 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 সরি, এটা চরম বিন্দুর শর্ত, ব্রাইটের জন্য শর্ত। আর অবম বিন্দুর শর্ত হচ্ছে এইটা এপি বিপি, এপি মাইনাস বিপি, সেটা হচ্ছে আমার 2n ল্যামডা বাই 2। এরপরের ক্যালকুলেশনটা আছে এইটা, এই ক্যালকুলেশনটা করে তোমাকে এই এক্স ম্যাক্স আর এক্স মিনটা বার করতে হবে ক্যালকুলেশন করে। এইটা কি তোমাদের দেখাবো নাকি তোমাদের এখান থেকে দেখে নিতে পারবে? এই যে সেম এখানে করা হয়েছে, এক্স এখানে জাস্ট এক্স এমটা বার করেছে। বলো করে দেখাবো কি নাকি দেখে নিতে পারবে? দেখে নেবো স্যার। ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটা একটু দেখে নিও। এই ক্যালকুলেশন থেকে মধ্যে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে, যে জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো সেইটা অনুযায়ী xm যেটা, সেটা হচ্ছে আমার এই সেন্টার পয়েন্ট থেকে p1 এর দূরত্বটা, সেন্টার পয়েন্টে p1 এর দূরত্বটা হচ্ছে xm, ঠিক আছে? p0 থেকে p1 এর দূরত্বটা হচ্ছে xm। এবার দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে p1 এ আমার কি হচ্ছে, চরম বিন্দু হচ্ছে, মানে উজ্জ্বল পটি বা ব্রাইট ব্যান্ড দেখা যাচ্ছে, আর কিছু ডিস্টেন্সের জন্য আমার এই পয়েন্টটাতে ডার্ক ব্যান্ডস দেখা যাচ্ছে। তার মানে আমি এখানটায় স্ক্রিনের মধ্যে আমার যে এজটা রয়েছে, এজের নিচ বরাবর, এই যে এজটা রয়েছে এজের নিচ বরাবর যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনের এই সেন্টার থেকে যত আমি এইদিকে যাব আমি কি দেখতে পাবো, ব্রাইট আর ডার্ক ব্যান্ডস দেখতে পাবো। ধরো এখানটা আমার ব্রাইট আছে, তারপর ডার্ক রয়েছে, তারপর আবার কিছুটা ব্রাইট, আবার ডার্ক, আবার কিছুটা ব্রাইট, এরকম ভাবে ব্রাইট আর ডার্ক ব্যান্ডস আমি দেখতে পাবো যত আমি এই দিকটায় যাব। এরকম ভাবে ব্রাইট আর ডার্ক ব্যান্ডস দেখতে পাবো, ঠিক আছে? আর ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ডসটা এখানে আরেকটা ব্যাপার আছে যে যত আমার এক্সএমটা বাড়বে, যত আমার এক্সএমটা বাড়বে আমার কি হবে, সরি একটু উল্টো হয়ে গেল, যত আমার দূরত্বটা বাড়বে তত আমার ডার্ক ব্যান্ডগুলোর যে থিকনেস আছে
সরি ব্রাইট ব্যান্ড গুলোর বা ডার্ক ব্যান্ড গুলোর থিকনেস আছে সেটা কমতে থাকবে। যত তোমার দূরত্বটা বাড়ছে ব্রাইট ব্যান্ড গুলোর থিকনেস গুলো কমতে থাকছে। ঠিক আছে, ব্রাইট অ্যান্ড ডার্ক ব্যান্ড সেখানটা আমরা অল্টারনেটলি দেখতে পাবো। এই xm এর যে ফর্মুলাটা আমাদের বেরোবে সেইটা এইটা বেরোবে, xm equals to root over b a plus b by a 2m plus 1 lambda। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমামের জন্য, ফর ম্যাক্সিমাম ব্রাইটনেস, ফর ব্রাইট ব্যান্ডস। আর ডার্ক ব্যান্ডের জন্য এই 2m plus 1 এর জায়গায় 2 করে দাও, অ্যান্ড xm যেটা আছে সেটা ইকুয়ালস টু রুট ওভার b প্লাস a প্লাস b বাই a, এটার সাথে আমার 2m ল্যামডা থাকবে ফর ডার্ক ব্যান্ডস। আর যদি তুমি এইটা করো, বিটাটা বার করো, বিটা বার করার ফর্মুলা কি, বিটা ইকুয়ালস টু xm প্লাস 1 মাইনাস xm। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিটা বার করার ফর্মুলা। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, xm টা আমার কত বেরিয়েছে, xm প্লাস 1 টা কত বেরোবে, xm প্লাস 1 এর স্কোয়ার নাও আর xm এর স্কোয়ার নাও, উপরের ফর্মুলাতে তুমি যদি বসাও তুমি এই জিনিসটা পাবে। স্কোয়ার নিয়ে নিলে কি হবে, এই রুট ওভার টার্মটা থাকছে না, রুট, তাই জন্য স্কোয়ারটা নিতে হচ্ছে। b প্লাস a প্লাস b বাই a 2m প্লাস 1, এটা ধরো আমার ব্রাইট ব্যান্ডের জন্য নিচ্ছি, তাহলে আমার এটা হয়ে যাবে 2m প্লাস m প্লাস 1 এর জন্য এটা আমার হয়ে যাবে 2m প্লাস 2, উপরের ফর্মুলাটা যদি দেখো। আর পরের টার্মটা হয়ে যাবে মাইনাস বি এ প্লাস বি বাই এ 2m প্লাস 1 ল্যামডা। যদি ক্যালকুলেট করো, আচ্ছা এবার এই যে জিনিসটা আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি xm প্লাস 1 মাইনাস xm ইন্টু xm প্লাস 1 প্লাস xm, এইভাবে লেখা যেতে পারে। এটা লিখলে দেখো এখানটায় আমি কি পাচ্ছি, এমটা কেটে যাচ্ছে, আমার পড়ে থাকছে শুধু বি এ প্লাস বি বাই এ, আমার এখানে এমটা কেটে যাচ্ছে, আচ্ছা এটা 2 চলে আসবে সামনে যোগ হয়ে যাওয়ার জন্য, সামনে 2টা থাকছে, ল্যামডাটা থাকছে, আর এই হ্যাঁ জাস্ট এই পার্টটা পড়ে থাকছে, যদি তুমি ক্যালকুলেট করো এইটা পড়ে থাকবে। এবার এখান থেকে আমি করতে পারি কি, এই xm প্লাস 1 মাইনাস xm এইটা বার করো, এটা আমার কত বেরোচ্ছে 2b a প্লাস b বা ইন্টু ল্যামডা বাই নিচে আমার a xm প্লাস 1 প্লাস xm। এবার আমরা এখানে ধরবো কি, xm প্লাস 1 is close to xm, মানে সরি xm প্লাস 1 প্লাস xm is very close to xm। কারণ কেন এটা আমি লিখলাম দেখে নাও, xm ধরো এটা হচ্ছে আমার mth, এটা হচ্ছে আমার mth ব্রাইট ব্যান্ড, আর এটা হচ্ছে m প্লাস 1। দেখো এটা হচ্ছে আমার xm আর এটা হচ্ছে আমার xm প্লাস 1। এই দেখো দুজনের মধ্যে দূরত্বটা খুব কম রয়েছে, তাহলে সেই অবস্থায় আমি এই দুজনের যোগফলটাকে আমি যে কোনো একটার সমান ধরতে পারি। এই জায়গাটা কিছু ভুল করছি না তো, হ্যাঁ দুজনে খুব কাছাকাছি আছে, নর্মালি এই দুজনে খুব কাছাকাছি আছে, তাই জন্য আমি দুজনের যোগফলটাকে আমি সেম ধরতে পারি। আসলে যোগফলটা ধরতে হবে নাকি হাফটা ধরতে হবে, এই জায়গাটা দাঁড়া এক সেকেন্ড একবার দেখি তো, এখানটা মনে কিছু এটা কোনটা, এটা না, এই এই পার্টটাকে xm ধরা হয়েছে, না 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 সরি 2টাকে নিতে হবে, ভুল করেছি, সরি আমার একটু ভুল হয়েছে,
কেসটা হচ্ছে কি, আমি ধরবো দুজনে খুব কাছাকাছি আছে, দুজনের যোগফলটা ইকুয়ালস টু 1 হবে না, এই দুজনের যোগফলটা ইকুয়ালস টু 2xm। সেই অবস্থায় দেখো আমার কি হচ্ছে, তাহলে আমার xm plus 1 xm plus 1 মাইনাস xm, এটা আমাকে কি দেবে, এই 2টা আমার এখানে 2b a প্লাস b ল্যামডা আছে, বাই এখানটায় আমার এসে যাবে a তো আছেই, তার সাথে আমার 2xm চলে আসবে, xm plus 1 প্লাস xm টার জায়গায় আমি 2xm লিখবো। এবার এই জিনিসটা খেয়াল করে দেখো, আমার বিটা দিচ্ছে, এইটাই হচ্ছে আমার ফ্রিঞ্জ উইথ, এটাই হচ্ছে আমার বিটা ফ্রিঞ্জ উইথ। বা উজ্জ্বল পটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, এই জিনিসটাই আমার বিটা, এই জিনিসটাই আমার ফ্রিঞ্জ উইথ। এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, বি এ প্লাস বি ল্যামডা বাই এ ইন্টু এক্স এ, এটাকেই কে ধরে নিয়েছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বিটা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স এ, মানে যত দূরত্ব বাড়বে, যত দূরত্ব বাড়বে এটা হচ্ছে অপবর্তন পটি, অপবর্তন পটির বেধগুলো কমবে, অপবর্তন পটির বেধগুলো কমবে। with increase of distance from center, the width of the fringes decreases। এইটা অনেক সময় আসে, যে এই জিনিসটাও দেখাতে বলে যে ফ্রিঞ্জ উইথটা যেটা আছে স্ট্রেট এজের জন্য, সেটা আমার কি হচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে, যত আমি সেন্টার থেকে দূরে যাব আমার ফ্রিঞ্জ উইথ গুলো ডিক্রিজ করছে, সেটা প্রমাণটা এখান থেকে আসবে। ঠিক আছে, তো এই যে এইটা দেখো, যত আমি সরছি তত আমার কি হচ্ছে, ফ্রিঞ্জ উইথ গুলো, যে আমি অন্ধকার উজ্জ্বল পটি আর অন্ধকার পটিগুলো দেখতে পাচ্ছি, সেইগুলো কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, তো এই ফার্স্টটাই একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, এর পরের গুলো সহজ রয়েছে, যেমন রেক্ট্যাঙ্গুলার, স্লিট যেটা আছে, আচ্ছা রেক্ট্যাঙ্গুলার স্লিটের ক্ষেত্রে কিন্তু এটা খেয়াল রাখবে, এটা কিন্তু ফ্রেনেলের ক্ষেত্রে হচ্ছে, ফ্রন্ট হপারেও কিন্তু একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন থাকে, গুলিয়ে যাবে না, এটা কিন্তু ফ্রেনেল ডিফ্র্যাকশন অন রেক্ট্যাঙ্গুলার স্লিট, খেয়াল রাখবে, দুটো আলাদা, কিন্তু ফ্রন্ট হপার আলাদা আর ফ্রেনেল আলাদা। এখানটায় কোনো লেন্স নেই, এখানটায় আমার একটা সোর্সটা যেটা আছে সেটা সসীম দূরত্বে রয়েছে, ফাইনাইট ডিস্টেন্সে রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমার স্লিটটা, একটা রেক্ট্যাঙ্গুলার স্লিট। এইখানটায় ধরো আমার সোর্সটা রয়েছে, সোর্স থেকে আমার আলোটা বেরিয়ে আমার স্ক্রিনের মধ্যে এসে পড়ছে, এটা ধরো আমার স্ক্রিনটা, এটা হচ্ছে আমার স্ক্রিনটা। এখানে তরঙ্গ মুখটা কিরকম, এখানটায় তরঙ্গ মুখটা হচ্ছে অবভিয়াসলি গোলীয় তরঙ্গ মুখ। ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট, আর এটা হচ্ছে সোর্স। ঠিক আছে, খেয়াল রাখবে এটা কিন্তু আমার ফ্রেনেল ডিফ্র্যাকশন, মানে কোনো লেন্স নেই, যে ওয়েভ ফ্রন্টটা আসছে সেটা কি
কিরকম হবে, স্ফেরিক্যাল হবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে বা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। এক্ষেত্রেও সেম কেস হচ্ছে, আমার আলোটা কোথায় পড়া উচিত দেখো, আচ্ছা একটা সেন্টার পয়েন্ট আমি নিয়ে নিচ্ছি, এর করসপন্ডিং একটা সেন্টার পয়েন্ট নিচ্ছি, আমি সোর্স থেকে স্ক্রিন অবধি একটা সেন্টার পয়েন্ট নিচ্ছি, সেন্টার পয়েন্টের নাম দিলাম ও, কারণ সবসময় এই পয়েন্টটার নাম দিলাম আমি এম আর এই পয়েন্টটার নাম দিলাম এন। তাহলে আলোটা আমার এম আর এন এর মধ্যে দেখা উচিত, ঠিক কিনা? কারণ খেয়াল করে দেখো, আলোটা আসছে সোর্স থেকে, তুমি একটা স্লিট, ছোট্ট একটা স্লিট ব্যবহার করছো। স্লিট মানে হচ্ছে কি, তোমার স্লিট বলতে এখানটায় বলছে এরকম রেক্ট্যাঙ্গুলার স্লিট, মানে এরকম একটা পিচ বোর্ডের মধ্যে তুমি একটা এরকম ছোট একটা ঘর করে রেখেছো, ঠিক আছে, এইটাকে বলছি আমি রেক্ট্যাঙ্গুলার স্লিট। একটা রেক্ট্যাঙ্গেল আকারের এরকম একটা ফুটো করে রেখেছো, সেটাই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গুলার স্লিট। এই স্লিটটাকেই আমি এখানটা এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে। এবার দেখো কিছু এবার আমার যে ইয়েটা ছিল ফ্রেনেলের, সরি, হাইগেনের নীতি, হাইগেনের নীতি অনুযায়ী কি হচ্ছে, এই যে ওয়েভ ফ্রন্টটা রয়েছে, এই প্রত্যেকটা পয়েন্ট আমার কার মতো কাজ করবে, আমার তরঙ্গ মুখ সৃষ্টি করার মানে এই সেকেন্ডারি সোর্সের, সেকেন্ডারি ওয়েভলেটস এর সোর্সের মতো কাজ করবে। তার মানে আমার কিছু পরিমাণ আলো এই পয়েন্ট থেকে আমার এরম জায়গায় যাওয়া উচিত, একটুখানি উপরে করতে হতো, কিছু পরিমাণ আলো কি হবে, কিছু পরিমাণ আলো আমার হয়তো ওপরে গিয়ে এরকম একটা পয়েন্টে মিট করবে, এই দুটো পয়েন্ট থেকে। এই জায়গাটা বুঝতে পারছো তো? কারণ এই যে দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্ট তো আমার কার মতো কাজ করবে, সেকেন্ডারি ওয়েভলেট, সেকেন্ডারি ওয়েভলেটের সোর্সের মতো কাজ করবে বাই হাইগেনস প্রিন্সিপাল। তার মানে এখান থেকেও আমার কি হবে, কিছু পরিমাণ আলো বেরোবে। এখান থেকেও আমার কিছু পরিমাণ আলো বেরোবে, যেটা আমার এইখানে এসে মিট করবে, এই পয়েন্টে এসে মিট করবে। এই পয়েন্টটার আমি নাম দিলাম সে আর। এবার আর পয়েন্টটা দেখো, আর পয়েন্টটা যেখানটায় আলোটা অ্যাকচুয়ালি পড়া উচিত, সেটা হচ্ছে এম আর এন। এম আর এন রিজনের মধ্যে আলোটা অ্যাকচুয়ালি পড়া উচিত, কিন্তু আমি এই রিজনটার বাইরেও আমি কিছু পরিমাণ আলো দেখতে পাবো। যেমন এই আর পয়েন্টটা রয়েছে স্ক্রিনের মধ্যে, যেটাই এম আর এন রিজনের বাইরে রয়েছে, এখানেও কিন্তু আমি কিছু পরিমাণ আলো দেখতে পাবো। কারণ কি? কারণ হচ্ছে এই যে ওয়েভ ফ্রন্টটা যে এসে পড়লো এই স্লিটের মধ্যে, এই স্লিটের প্রত্যেক পয়েন্টটা কার মতো কাজ করবে, অনুতরঙ্গের উৎসের মতো, সেকেন্ডারি ওয়েভলেটের সোর্সের মতো কাজ করবে। আর তাই জন্য এইখান থেকেও কিছু আলো আমার এই পয়েন্টে এসে পড়তে পারে, তাই জন্য আমি আর পয়েন্টেও কিছু পরিমাণ আলো দেখতে পাবো। এবার দেখা যাবে এই আর পয়েন্টে কি হচ্ছে, আইদার উজ্জ্বল পটি বা অন্ধকার পটি সৃষ্টি হচ্ছে। আর পয়েন্টে আমার কি হচ্ছে, উজ্জ্বল পটি মানে ব্রাইট ব্যান্ড বা ডার্ক ব্যান্ড তৈরি হবে। এবার আর বলো তো, এবার আন্দাজ করে আর পয়েন্টে ব্রাইট ব্যান্ড কখন হবে? আর পয়েন্টে ব্রাইট ব্যান্ড হবে, আচ্ছা এখানে আমি একটা কাজ করছি, এই পয়েন্টের নাম দিলাম আমি পি আর এই পয়েন্টটার নাম দিলাম আমি কিউ। এই যে যে পয়েন্টটা আমার স্লিটটা রয়েছে, এখানে আমি দুটো পয়েন্টের নাম দিলাম পি আর কিউ। আর ব্রাইট ব্যান্ড when pq contains, pq তে কত, যখন আমার বলো ইভেন সংখ্যক হাফ পিরিয়ড জোন থাকলে আমার আর এ ব্রাইট হবে, নাকি অড সংখ্যক হাফ পিরিয়ড জোন থাকলে আর পয়েন্টে ব্রাইট হবে? পি আর কিউ এর মধ্যে, এই যে পি আর কিউ এর মধ্যে কত সংখ্যক ব্রাইট ব্যান্ড হাফ পিরিয়ড জোন থাকলে আমি আর পয়েন্টে ব্রাইট ব্যান্ড দেখতে পাবো, বলো? 2m সংখ্যক, 2m ল্যামডা বাই 2 সংখ্যক। কত ল্যামডা বাই, না ল্যামডা বাই 2 কেন, মানে অড না ইভেন সেটা আগে বলো। ইভেন হবে, ইভেন। হ্যাঁ, ব্রাইট ব্রাইট ব্রাইট। আচ্ছা, ব্রাইটের জন্য 2m প্লাস 1। অড, অড নাম্বার অফ, কারণ একটা এক্সট্রা থাকবে, বললাম না তখন। হ্যাঁ স্যার, 2m প্লাস 1 সংখ্যক মানে হবে, অড হবে। হাফ পিরিয়ড এলিমেন্টস, জোনস হবে না, হাফ পিরিয়ড এলিমেন্টস। তাহলে হাফ পিরিয়ড এলিমেন্টস, তাহলে এই যে পার্টটা রয়েছে এইখানটায় আমার কতগুলো আমার দেখো পয়েন্টস রয়েছে,
এইখানে পি থেকে আর একটা লাইন গেছে, কিউ থেকে আর একটা লাইন গেছে, তাহলে আমার এটাকে ওই আগের ঠিক আগের ক্যালকুলেশনের মতো পি কিউ মাইনাস কিউ আর, সরি পি আর মাইনাস কিউ আর, পি আর মাইনাস কিউ আর, এটা আমাকে কত হতে হবে, 2m প্লাস 1 ল্যামডা বাই 2 হতে হবে, pm 2m প্লাস 1 ল্যামডা বাই 2 হতে হবে। আর এটা হচ্ছে ফর ব্রাইটের জন্য। আর আর পয়েন্টটা আমার ডার্ক হবে, আর পয়েন্টের ডার্ক ব্যান্ড হবে when pq contains even number of half period zone of half period elements। তাহলে therefore এখানে আমার কি হচ্ছে, pr মাইনাস qr সেটা কত হয়ে যাবে, ইভেন নাম্বার অফ হাফ পিরিয়ড এলিমেন্টস এর জন্য 2m ল্যামডা বাই 2 হবে, 2m ল্যামডা বাই 2 হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার কন্ডিশন, এইটা হচ্ছে আমার কন্ডিশন। এবার মজার ব্যাপারটা হচ্ছে তুমি এইখানটায় যে আমরা যেরকম ব্যতিচারে ধরেছিলাম, আমরা যে ইন্টারফারেন্সে আমরা যেরকম ধরেছিলাম, খেয়াল করে দেখো সেম একটা কেস আমার তৈরি হচ্ছে, সেম কেস এখানটায় তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমার ও, এই পয়েন্টটা থেকে আলো আসছে, এই পয়েন্টটা থেকে আলো আসছে আর এ, এইটা আর, এটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে কিউ। এই দুটো পয়েন্ট থেকে আলো আসছে। তুমি ধরে নাও যে স্লিটটা যেখানে রয়েছে, স্লিটটা থেকে তোমার স্ক্রিনের দূরত্বটা হচ্ছে ডি, স্লিটটা থেকে স্ক্রিনের দূরত্বটা হচ্ছে ডি। আর এই যে স্লিটটার উইথ কত, কতটা বড় স্লিটটা, স্লিটটা মানে পি আর কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে স্মল ডি। তাহলে বলো তো আমার এক্স এমটা কত হবে, এক্স এমটা কত হবে বলতে পারবে যদি আর এ ব্রাইট ব্যান্ড হয়? ফর ব্রাইট ব্যান্ড অ্যাট আর, ফর ব্রাইট ব্যান্ড অ্যাট আর আমার এক্স এম এর ভ্যালুটা হবে 2m plus 1 lambda by 2 capital D by small d, and for dark band at R xm equals to 2m lambda by 2 d by small d। opposite of interference, ইন্টারফারেন্সে ব্রাইটার ডার্ক ব্যান্ডে যে কন্ডিশন হয় এটার পুরো উল্টো হবে। ইন্টারফারেন্সের ঠিক উল্টো হবে এই ক্ষেত্রে। বলো জিনিসটা বোঝা গেল তো? এটা এর হিসাবটা তোমরা ঠিক ইন্টারফারেন্সে মনে আছে একটা ক্যালকুলেশন করিয়েছিলাম, ইন্টারফারেন্সে একটা ক্যালকুলেশন করিয়েছিলাম মনে আছে? S1 আর S2 থেকে P এর, এখানে আমার P এর জায়গায় আমার S1 ছিল, এখানটায় S2 ছিল, আর R এর জায়গায় P ছিল। একটা হিসাব করিয়েছিলাম, এরকম ফর্মুলা বেরিয়েছিল, মনে পড়ছে? আচ্ছা, ডার্কের ক্ষেত্রে তখন 2m প্লাস 1 ল্যামডা বাই 2 টা আসতো, আর ব্রাইটের ক্ষেত্রে হচ্ছে 2m ল্যামডা বাই 2। সেম জিনিসটাই তুমি উল্টো করে করছো, সেম ক্যালকুলেশন। বোঝা গেল? আর ফাইনাল যেটা আছে এটার ক্ষেত্রে সেটা হচ্ছে স্ট্রেট এজ, ফাইন ওয়্যার। থিন ওয়্যারের ক্ষেত্রে কি হবে? ফ্রেনেল ডিফ্রাকশন অন এ থিন ওয়্যার, অন না ডিউ টু এ।
থিন ওয়্যারের ক্ষেত্রে কি হবে দেখো, থিন ওয়্যারটা বেশি ইম্পর্টেন্ট, থিন ওয়্যারটাই আসে নর্মালি। থিন ওয়্যারটা দেওয়ার একটা কারণ আছে, থিন ওয়্যারটা তোমার ইন্টারফারেন্সের সাথে ম্যাচ খাচ্ছে। থিন ওয়্যারের কেসটা তোমার ইন্টারফারেন্সের সাথে ম্যাচ খাচ্ছে। শুধু তোমাকে ডায়াগ্রামটা খেয়াল রাখতে হবে। ডায়াগ্রামটা এরকম হবে, এইটা হচ্ছে আমার স্ক্রিন, এটা হচ্ছে আমার স্ক্রিন, আর এখানটায় আমার একটা থিন ওয়্যার রয়েছে। আচ্ছা, থিন ওয়্যারটাকে আরেকটু ছোট করে দিই, একটা পাতলা তার রয়েছে, আর এখানটায় আমার উৎসটা রয়েছে, সোর্স। সোর্স থেকে যে আলোটা যাবে এইটা হচ্ছে আমার ওয়্যারটা। খেয়াল করে দেখো, এই পয়েন্টটা কাট করছে আর এই পয়েন্টটা কাট করছে, তা এই আলোটা, এই পয়েন্টটার তুমি নাম দাও পি, এই পয়েন্টটার নাম তুমি দাও কিউ। আর এক্ষেত্রে তুমি একই রকম ভাবে ওই কি বলে, তুমি তরঙ্গ মুখটা আঁকতে পারো, ওয়েভ ফ্রন্টটা এরকম, এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্টটা। তাহলে তোমার কি হওয়া উচিত বলো, এই যে জায়গাটা তৈরি হলো এখানটায় এম এন, এই এম এনটায় তোমার কি দেখা উচিত, আলো দেখা উচিত না ছায়া দেখা উচিত? এই অংশটায় কি দেখা উচিত, শ্যাডো দেখা উচিত কিনা বলো? এম আর এন এর শ্যাডো দেখা উচিত, কিন্তু এই যে যেহেতু আমার এখানটায় পি আর কিউ একদম কোনাটা, এরা আমার কার মতো কাজ করবে, পি আর কিউটা কার মতো কাজ করবে, সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস, মনে পড়ছে? পি আর কিউটা আমার কাজ করবে সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস এর। পি আর কিউটা আমার সেকেন্ডারি ওয়েভলেটস এর সোর্সের মতো কাজ করবে, তার জন্য এটা সেন্টার ও, তার জন্য পি আর কিউ থেকে কি হবে, কিছু পরিমাণ আলো আমার এরাম জায়গাতে গিয়েও ধাক্কা খেতে পারে, কিছু পরিমাণ আলো আমার এই জায়গাতে গিয়েও আলো ধাক্কা খেতে পারে এল পয়েন্টে। এটা হচ্ছে আমার থিন ওয়্যারটা। এবার এল পয়েন্টে ব্রাইট হবে না ডার্ক হবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এল পয়েন্টে ব্রাইট হবে না ডার্ক হবে সেটা কার উপর নির্ভর করবে, depends on whether, depends on the path difference, depends on the path difference। কি path difference? QL minus PL, path difference টা হচ্ছে Q থেকে L এর দূরত্ব আর P থেকে L এর দূরত্ব, QL minus PL, ঠিক আছে? if QL minus PL এইটা যদি আমার 2m lambda by 2 হয় তাহলে আমার ব্রাইট হবে, আর যদি আমার QL minus PL যদি আমার 2m plus 1 lambda by 2 হয় তাহলে আমার ডার্ক হবে। তাহলে এই কন্ডিশনটা খেয়াল করে দেখো, এই কন্ডিশনটা কার সাথে ম্যাচ খাচ্ছে, ইন্টারফারেন্সের সাথে ম্যাচ খাচ্ছে কি আলাদা হচ্ছে? সেই ইন্টারফারেন্সের সাথে তো সেম, এটা সেম, এটা তাহলে এই কারণে এটা আসে বেশি, এটার কেসটা ইন্টারফারেন্সের সাথে ম্যাচ খেয়ে যায়, এটার কেসটা আমার ইন্টারফারেন্সের সাথে ম্যাচ খেয়ে যায়। এই দূরত্বটাকে আমি xm ধরি, xm ধরি, তাহলে এটাকে আমরা বলবো, তাহলে this case is same as interference, এই জন্য এটা বেশি দেয়, কারণ এটার সাথে তোমার ইন্টারফারেন্সে তোমরা যে ক্যালকুলেশনটা করেছো স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, স্ট্রেট ওয়্যারের ক্ষেত্রে সেম জিনিস হবে, কিন্তু যদি স্লিট দেয়, স্লিটের ক্ষেত্রে উল্টে যাবে। যদি স্লিট দেয়
কিন্তু এর ক্ষেত্রে তোমরা হিসাবটা একই রকম ভাবে করতে পারবে, কিন্তু উল্টে যাবে। কিন্তু থিন ওয়্যারের ক্ষেত্রে ইন্টারফারেন্সের মতোই কেস হবে, সেম অ্যাজ ইন্টারফারেন্স। এখানে এক্সএমটা কি হবে দেখে নাও, এক্সএমটা আগের কেসের উল্টো হবে। এক্সএমটা হয়ে যাবে আমার 2m প্লাস 1 2m প্লাস 1 ল্যামডা বাই 2 ডি বাই স্মল ডি। এটা আমার হবে কি, আচ্ছা ডিটা হচ্ছে আমার লেন্থ অফ দ্য ওয়্যার, থিন ওয়্যার অফ লেন্থ ডি, আর এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি, স্ক্রিন থেকে এই দূরত্বটা হচ্ছে ক্যাপিটাল ডি, তারের লেন্থ হচ্ছে স্মল ডি। ঠিক আছে, এটা হচ্ছে ফর ডার্ক ব্যান্ড, আর xm equals to 2m lambda by 2 d by d for light band. ওকে, দেখো এই পার্টটা ক্লিয়ার হলো কিনা বলো। এর ক্যালকুলেশন সেরকম সম্ভবত নেই, দেখে নিচ্ছি দেখো। এটা হচ্ছে আমার, না এটা না, থিন ওয়্যারটা কোথায় দেখলাম জানো, হ্যাঁ এইটা থিন ওয়্যার, ক্যালকুলেশন নেই, জাস্ট গল্প লেখা রয়েছে, ওই জাস্ট ওই এই তো হালকা করে দেওয়া রয়েছে। এই তো উজ্জ্বল পটির জন্য আমার এই ফর্মুলাটা হচ্ছে xn equals to d by small d n lambda। এই যে 2 আর 2 যেটা ছিল সেটা কেটে গেছে আর কি, উপরের 2 নিচের 2, এটা হচ্ছে উজ্জ্বল পটির জন্য। ঠিক আছে, সেম জিনিস যা আমি দেখালাম, সেম জিনিস এখান থেকে তোমরা করে দিতে পারবে। ঠিক আছে তো, ওকে তাহলে এইটা হলো, তাহলে ফ্রেনেলটা হয়ে গেছে। লাস্ট টপিক হচ্ছে ফ্রন হপার। ফ্রন হপারে তিনটে কেস আছে, একটা হচ্ছে সিঙ্গেল স্লিট, একটা হচ্ছে ডাবল স্লিট, আর একটা হচ্ছে গ্রেট। আচ্ছা তিনটে কেস আছে, একটু টাইম লাগবে, বলছি তোমরা কি আরেকটা দিন করতে পারবে ক্লাস, তাহলে সেই দিন করিয়ে দিতাম যদি রবিবার দিন হয়। একদিন করাই ভালো। তো রবিবার দিন আমি চাইছি তাড়াতাড়ি শেষ করতে, রবিবার দিন করতে পারবে? রবিবার দিন ধরো এই 5টা নাগাদ। হ্যাঁ তো রবিবার দিন আমি চাইছি রবিবারের মধ্যে শেষ করে দিতে, তারপর তোমরাও একটু অনার্সের জন্য পড়বে। তো রবিবার দিন যদি সম্ভব হয় তাহলে 5টা থেকে, কারণ একটা দিন লাগবে আর এই পার্টটাই ফ্রন্ট হাফারটা শেষ করতে। ঠিক আছে, ফ্রন্ট হাফারটা ঠিক আছে, তাহলে রবিবার দিন করিয়ে দেব। রবিবার দিন, আর যদি বাই চান্স কোনো বা রবিবার দিন বাদ দাও, আমি সোমবারটাই তো আমরা করাই, সোমবার দিন থাকুক, সোমবার দিন লাস্ট ক্লাস হবে, তাহলে নর্মাল ডেট 7:30, সোমবার দিন যেরকম ক্লাস টাইম থাকে। ঠিক আছে, ওই দিন আমি অল্প আছে এটা করিয়ে দেবো, শেষ হয়ে যাবে, অসুবিধা নেই তো। ঠিক আছে, কারণ আজকে বেশি হয়ে যাবে, থাকুক এই অবধি।